তো প্রথমে আমরা এখানে গ্রুপ অ্যাকশন ডিফাইন করেছিলাম। গ্রুপ অ্যাকশন ছিল কি, আমি ঝপ করে এটা বলে দিই। গ্রুপ অ্যাকশন ছিল হচ্ছে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের উপর অন্য একটা নন এমটি সেট এস থেকে আমি অ্যাক্ট করছিলাম, ঠিক আছে, অ্যাকশন করছিলাম। সেটা হতে পারে লেফট অ্যাকশন বা হতে পারে রাইট অ্যাকশন। তো সেই রকম অ্যাকশন করছিলাম, করে সেখানে আমি বিভিন্ন রকম থিওরিম দেখেছি, সেখানে অনেক কিছু আমরা দেখেছিলাম। সেখানে ক্যালেস থিওরিম দেখেছিলাম, বার্ন সাইড থিওরিম দেখেছিলাম, ঠিক আছে। সেখানে আমরা অরবিট, স্টেবিলাইজার, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম, তাদের মধ্যে রিলেশন দেখেছিলাম, এগুলো আমরা দেখেছিলাম। নেক্সট যে চ্যাপ্টার আমরা বলেছিলাম সেটা হচ্ছে কনজুগেট এলিমেন্ট আর সাইলো সাবগ্রুপ। এটা এর জন্য, এবং এটা আমরা দেখিয়েছিলাম যে একটা গ্রুপ নিজেই নিজের উপর অ্যাক্ট করতে পারে, তাই না? সেগুলো আমরা অনেক কিছুই দেখিয়েছিলাম। বা সেট অফ অল লেফট কোশেটগুলো যারা হয় তার উপর একটা গ্রুপ অ্যাক্ট করতে পারে, সেরকম জিনিসগুলো আমরা সব মোটামুটি স্টাডি করেছিলাম। নেক্সট কনজুগেট এলিমেন্ট কাকে বলে সেগুলো ডিফাইন করেছিলাম। আর দুটো এলিমেন্টকে একটা রিলেশনের দ্বারা ডিফাইন করেছিলাম, এ ও বি, যখন এ ইজ কনজুগেট টু বি, এরকম একটা রিলেশন ডিফাইন করেছিলাম। করে দেখিয়েছিলাম যে কনজুগেসি রিলেশন, সেই রিলেশনটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে যে কোনো ইকুইভ্যালেন্স রিলেশন কী করবে, তার একটাই কাজ, সে ওই সেটটাকে পার্টিশনে ডিভাইড করে দেবে। তো তারপর থেকে আমরা দেখেছিলাম যে ওই কনজুগেসি রিলেশন সেটাকে পার্টিশনে ডিভাইড করে দিল সেটটাকে, এবং সেই আরেকটা এলিমেন্ট যে পার্টিশনের মধ্যে থাকবে তাকে আমরা বলেছিলাম ক্লাস। এবার যেহেতু এটা কনজুগেসি রিলেশন থেকে তৈরি হচ্ছে, তাই একে আমরা বলবো কনজুগেসি ক্লাস। সেইগুলো দেখেছিলাম। কনজুগেসি ক্লাসকে আমরা এইটা দিয়ে ডিনোট করেছিলাম, ক্লাস অফ এ, এইরকম ক্লাস অফ এ দিয়ে ডিফাইন করেছিলাম। নেক্সট সেন্ট্রালাইজার অফ এ বলেছিলাম। সেন্ট্রালাইজার অফ এ মানে কি, এর সাথে যারা কমিউট করবে তারা সেন্ট্রালাইজারের মধ্যে থাকবে। তাহলে একটা জিনিস বলো তো, সেন্ট্রালাইজার অফ ই কী হবে? কোনো একটা গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টের সেন্ট্রালাইজার কী হবে? মানে আইডেন্টিটির সাথে যারা কমিউট করবে, আইডেন্টিটির সাথে সবাই কমিউট করে, তাহলে সেন্ট্রালাইজার অফ ই এটা হোল গ্রুপ জি এর সাথে সেম হয়ে যাবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে এই জিনিসগুলো আমরা মোটামুটি দেখেছিলাম। তারপরে এইগুলোও দেখেছিলাম যে সেন্টার অফ জি এটা সাবসেট অফ সেন্ট্রালাইজার অফ এনি এলিমেন্ট, এগুলো আমরা সব স্টাডি করেছিলাম। নেক্সট আরেকটা থিওরিম করেছিলাম, ইম্পর্টেন্ট থিওরিম, জি ইজ টু সিএ। সেন্ট্রালাইজার দিয়ে যদি তাকে কোশ্চেন করে দিই, করলে যে তার অর্ডারটা যেটা হবে সেটা ইকুয়ালস টু ক্লাস অফ এর মধ্যে যে কটা এলিমেন্ট থাকবে। আচ্ছা, এটা আমি বলে নিই যে ক্লাস অফ এ এটা সবসময় একটা সাবগ্রুপ নাও ফর্ম করতে পারে, ঠিক আছে। তো আমরা দেখবো যে ক্লাস অফ এ কিন্তু সাবসেট হবে, তো সেটা কতগুলো মেম্বার থাকবে সেটা হচ্ছে তার সাথে সমান, এগুলো আমরা দেখেছিলাম। তারপরে এখান থেকে আমরা একটা রিলেশন এনেছিলাম যে জিটা যে কোনো একটা ফাইনাইট গ্রুপ হলে জিটাকে এরকম করে লেখা যেত যে জি ইকুয়ালস টু সামেশন এ বিলংস টু ক্যাপিটাল এ ক্লাস অফ এ, এরকম করে লেখা যেত। যেখানে এই এটা হচ্ছে ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস রিপ্রেজেন্টেটিভ। সেটা কেমন করে আমি বলেছিলাম, তাহলে জি এর মধ্যে এই রিলেশনটা দিয়েছি, রিলেশনটা দেওয়ার ফলে এই জিটা অনেকগুলো পার্টিশনে ভেঙে যাবে, ঠিক আছে। এবার আমি যদি এখান থেকে দুটো এলিমেন্ট নিই, এই ক্লাসের মধ্যে দুটো এলিমেন্ট, এখান থেকে এ নিয়েছি, এখান থেকে বি নিয়েছি, তাহলে ক্লাস অফ এ যদি নিই এবং ক্লাস অফ বি যদি নিই, অ্যাকচুয়ালি তারা ইকুয়াল। মানে সেম ক্লাস থেকে যে কোনো দুটো এলিমেন্টকে যদি আমি নিয়ে তাদের যদি ক্লাস করি, তাহলে তারা ইকুয়াল হবে। বুঝতে পারলে? তাহলে এ এবং বিকে আলাদা করে নেওয়ার কোনো দরকার নেই, মানে একটা ক্লাস থেকে একটা এলিমেন্ট নিলেই যথেষ্ট। বোঝা গেল? তাহলে এই ক্লাস থেকে ওরকম একটা এলিমেন্ট নিলেই যথেষ্ট, এই ক্লাস থেকে একটা এলিমেন্ট নিলেই যথেষ্ট। সেখানে প্রত্যেকটা ডিস্টিংক্ট ক্লাস থেকে একটা করে এলিমেন্ট নেব, নিয়ে আমরা এ সেটটাকে বানাবো। মাথায় ঢুকেছি এ সেটটা আমরা কীভাবে বানাবো? সেই এ সেটের উপর আমরা সামেশন রান করাবো, করিয়ে আমরা অ্যাকচুয়ালি জিটাকেই ফিরে পাবো। বোঝা গেল? সেইগুলো আমরা সব দেখেছিলাম। নেক্সট, আচ্ছা, এগুলো মোটামুটি হয়ে গেল। কচিস থিওরিম আমরা করিয়ে দিয়েছিলাম। কচিস থিওরিম কি বলছে? আচ্ছা, কচিস থিওরিমের আগে একটা থিওরিম আমরা করেছিলাম, সেটা আমি বলে দিই। কচিস থিওরিমের আগে আমরা একটা থিওরিম করেছিলাম। থিওরিমটা কি বলছে? জিটা একটা ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ, জিটা ফাইনাইট অ্যান্ড কমিউটেটিভ, জিটা একটা ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ অ্যান্ড পি বি এ প্রাইম নাম্বার ডিভাইড অর্ডার অফ জি। পি একটা প্রাইম নাম্বার যে অর্ডার অফ জিকে ডিভাইড করছে। দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ বিলংস টু জি সাজ দ্যাট অর্ডার অফ এ ইকুয়ালস টু পি। এটা আমি দেখিয়েছিলাম। মানে যে কোনো প্রাইম নাম্বার দিয়ে যদি অর্ডারটা ডিভাইড করে, তাহলে সেই প্রাইম নাম্বার অর্ডারওয়ালা একটা এলিমেন্টের মধ্যে থাকবে। জি হ্যাজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার পি। বোঝা গেল? সিমিলার, ধরো আমি একটা গ্রুপ, জি এর অর্ডার হচ্ছে 9, তাহলে এর মধ্যে 3 অর্ডারের একটা এলিমেন্ট মাস্ট থাকবেই, কারণ 3টা হচ্ছে প্রাইম এবং 3 ডিভাইড 9। বোঝা গেল? তার মানে জি এর মধ্যে 3 অর্ডারের একটা এলিমেন্ট থাকবে। আমি ধরো একটা এরকম একটা এক্সাম্পল দিলাম, এমসিকিউ বলছে লেট জি বি এ গ্রুপ, জি এর অর্ডার হচ্ছে 38। তাহলে দেন জি মাস্ট হ্যাভ এলিমেন্ট অফ অর্ডার 1 নম্বর
1 2 নম্বর, 2 3 নম্বর, 19 4 নম্বর, অল অফ দিস। কোনটা হবে বলো তো? এটা মাল্টিপল চয়েস, মাল্টিপল সিলেক্ট। বলো এক্ষুনি এই থিওরেমে অ্যাপ্লিকেশন হিসেবে তুমি বলতে পারবে, বলো চেষ্টা করো। তাহলে দেখো না এই অর্ডারটাকে কারা ডিভাইড করছে, তার মধ্যে কারা প্রাইম হচ্ছে। প্রথমত বলি ওয়ান অর্ডারের এলিমেন্ট তো থাকবে, কারণ আইডেন্টিটি এলিমেন্ট ওয়ান হয়, আর একটা গ্রুপের মধ্যে আইডেন্টিটি অবশ্যই থাকবে, তাহলে ওয়ান অর্ডারের এলিমেন্ট থাকবে। টু অর্ডারের এলিমেন্ট থাকতে পারবে, টু ডিভাইড করছে 38কে এবং টুটা হচ্ছে প্রাইম, তার মানে টু অর্ডারের একটা এলিমেন্ট থাকবে। আর হ্যাঁ বলে দিয়েছে জিটা কমিউটেটিভ, জিটা কমিউটেটিভ বলে দিয়েছিল। এবং 38টা তো মানে যেহেতু ফাইনাইট অর্ডার তাহলে ফাইনাইট গ্রুপ হবে। আচ্ছা তাহলে টু অর্ডার একটা এলিমেন্ট থাকবে। আচ্ছা 19 কি 38কে ডিভাইড করছে? 19 38কে ডিভাইড করছে এবং 19টা হচ্ছে প্রাইম নাম্বার, সো এটা এর এলিমেন্ট থাকবে, তার মানে অল অফ দিস হবে এই কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? এরকম ছোটোখাটো এমসিকিউ থাকতেই পারে। বোঝা গেল নাকি বুঝতে কোনো সমস্যা আছে? না না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা নেক্সট হচ্ছে কচিস থিওরেম। আগের থিওরেমটা জাস্ট আমরা বলেছি এলিমেন্টের জন্য, কচিস থিওরেম বলবো আমরা সাবগ্রুপের জন্য, না সরি এলিমেন্টের জন্যই বলবো। তো কচিস থিওরেম কি বলছে? জিটা যদি একটা ফাইনাইট গ্রুপ হয়, পি বি এ প্রাইম নাম্বার সাথে পি ডিভাইড অফ জি। আগের থিওরেমের সাথে তফাৎটা কি? কচিস থিওরেমের তফাৎটা বোঝো। কচিস থিওরেমের আগের থিওরেমটার সাথে কচিস থিওরেম পুরোপুরি সেম, শুধু তফাৎ কোনটা? আগের বেলায় বলে দিও জিটা ফাইনাইট এবং কমিউটেটিভ গ্রুপ, কিন্তু আমাদের বিজ্ঞানী কচি নামটা মনে হয় লুই অগাস্ট কচি, ঠিক আছে? তো কচি নামেই সবাই চেনে। আমাদের ম্যাথামেটিক্সে এই যে বিজ্ঞানীটা রয়েছেন তিনি প্রচুর কাজ করেছেন, ঠিক আছে? প্রচুর জায়গায় এনার অ্যাপ্লিকেশন দেখতে পাবে তুমি, বুঝতে পারলে? সে তুমি অ্যানালিসিস থেকে শুরু করে গ্রুপ থিওরিতেও কাজ করেছেন, অনেক জায়গায় তুমি কচির এই যে বিজ্ঞানী রয়েছেন অনেক অ্যাপ্লিকেশন দেখতে পাবে। কচি সিকোয়েন্স তোমরা অনেক কিছু পড়েছো, সিরিজ পড়েছো, ঠিক আছে? পরে টপোলজি পড়বে, মেট্রিক স্পেস পড়বে, সেখানে দেখবে এই বিজ্ঞানীর প্রচুর অবদান রয়েছে। তো তিনি কি বলছে যে ফাইনাইট কমিউটেটিভ হওয়ার দরকার নেই, যে কোনো গ্রুপ, মানে কমিউটেটিভিটি কন্ডিশনটা নেসেসারি কন্ডিশন নয়, কমিউটেটিভ না হলেও এটা হোল্ড করে। তার মানে ইন এনি গ্রুপ, যে কোনো গ্রুপ জিটা যদি ফাইনাইট গ্রুপ হয়ে যায় এবং কোনো একটা প্রাইম যদি তার অর্ডারটাকে ডিভাইড করে দেয়, তাহলে ওই অর্ডারের একটা এলিমেন্ট এক্সিস্ট করবে। বুঝতে পারলে? এটাই হচ্ছে কচিস থিওরেম। আগের থিওরেমটার সাথে তফাৎটা হচ্ছে আগের থিওরেমে বলে দিয়েছিল যে এটা কমিউটেটিভ গ্রুপ, এখানে বলছে যে না, যে কোনো ফাইনাইট গ্রুপ হয়ে গেলেই এটা হোল্ড করে যাবে। বুঝতে পারলে? মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো বলি, যদি আমরা ল্যাগ্রাঞ্জেস থিওরেম পড়েছিলাম, তো এটা মনে রাখবে কি করে সেটা আমি বলে দিই। আমরা ল্যাগ্রাঞ্জেস থিওরেম পড়েছিলাম। ল্যাগ্রাঞ্জেস থিওরেম কি বলছে? যে কোনো সাবগ্রুপের অর্ডার, ধরো এইচ যদি একটা সাবগ্রুপ হয়, এইচ সাবগ্রুপ অফ জি, তাহলে যে কোনো সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। যে কোনো সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, মানে অর্ডার অফ গ্রুপ যদি এন হয় আর সাবগ্রুপের অর্ডার যদি এম হয়, তাহলে এম এনকে ডিভাইড করবে। আমি প্রশ্ন করছি উল্টোটা, যদি এন অর্ডারের একটা গ্রুপ থাকে আর এম এনকে ডিভাইড করে দেয়, তাহলে কি এম অর্ডারের একটা সাবগ্রুপ এক্সিস্ট করবে? সেটাই হচ্ছে আমার কোশ্চেন। সেই কোশ্চেন থেকে অ্যান্সার খুঁজতে খুঁজতে আমরা এইগুলো নিয়ে স্টাডি করতে নেমে পড়েছি। যে আচ্ছা আমার তো খোঁজার কথা সাবগ্রুপ, আমরা এলিমেন্ট নিয়ে কেন স্টাডি করছি? কারণ হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট পেয়ে গেলাম, আর ওই এলিমেন্টটা দিকে জেনারেট করলে যে সাইক্লিক গ্রুপটা তৈরি হবে সেটাও সাবগ্রুপ হয়ে যাবে এবং তার অর্ডারও এই পি অর্ডার হবে, নাকি বুঝতে পারো? কোনো একটা এলিমেন্ট দিয়ে অর্ডার যদি পি হয়, তাহলে ওই দিয়ে জেনারেট করছে যে সাইক্লিক সাবগ্রুপ, তার অর্ডারটাও পি হবে। ওকে, তার মানে সাবগ্রুপ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কোনো একটা এলিমেন্ট পেয়ে গেলেই তাকে জেনারেট করিয়ে দেবো, দিলে আমরা সাবগ্রুপ পেয়ে যাব। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত ছিল আমাদের আগের ক্লাস। এবার নেক্সট, আচ্ছা এবার আমরা কতগুলো ডেফিনেশন দেবো, হেডিং করো ডেফিনেশন। কনজুগেট সাবগ্রুপ, কনজুগেট সাবগ্রুপ, কনজুগেট সাবগ্রুপ এটা কি? জি একটা গ্রুপ, জি একটা গ্রুপ, আর এটা হচ্ছে জি, আর এর মধ্যে এইচ একটা সাবগ্রুপ আছে, ঠিক আছে? এই সাবগ্রুপটা হচ্ছে এইচ, ক্লিয়ার? আচ্ছা এইচ এ সাবগ্রুপ অফ জি। এবার আমরা একটা নতুন গ্রুপ ডিফাইন করছি, এ এইচ এ ইনভার্স। কেমন করে ডিফাইন করছি? এ এইচ এ ইনভার্স সাজ দ্যাট এ বিলংস টু জি। বোঝা গেল? এইরকম করে আমরা একটা এ ডিফাইন করছি। আচ্ছা একটা কথা আমাকে বলো তো, যদি জিটা যদি অ্যাবেলিয়ান হয়ে যায়,
তাহলে এইচ এ ইনভার্স এটা অ্যাকচুয়ালি ইকুয়ালস টু এইচ হয়ে যাবে না? ভালো করে বলো তো, তাই না? যদি যদি যেটা অ্যাবিলিয়ান হয়ে যায় মানে কমিউটেটিভ, তখন এইগুলো তো কমিউট করে যাবে। কমিউট করে গেলে কি হবে, এই ইনভার্সটা এর কাছে চলে আসবে আর সেটা আইডেন্টিটি হয়ে যাবে, তখন তখন অ্যাকচুয়ালি এইচ হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে তাহলে এই 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 কনজুগেট সাবগ্রুপ নিয়ে যদি আমরা স্টাডি করতে চাই, তাহলে অ্যাবিলিয়ান হয়ে গেলে জিনিসটা ট্রিভিয়াল হয়ে যাবে। ঠিক আছে? তার মানে যদি আমরা ভালো করে স্টাডি করতে চাই, নন ট্রিভিয়াল জিনিস নিয়ে স্টাডি করতে হবে। ভালো করে বোঝো, ধরো জি এর সাবগ্রুপ, একটা আমরা জি সাবগ্রুপ হলো, একটা হচ্ছে ই আইডেন্টিটি, এগুলো তো ট্রিভিয়াল সাবগ্রুপ বলা হয়। জি নিজেই জি এর সাবগ্রুপ হয়ে যায় এবং আইডেন্টিটি দিয়ে যে গ্রুপটা হয় সেটাও সাবগ্রুপ হয়ে যায়। মানে ট্রিভিয়াল জিনিস নিয়ে স্টাডি করার কোনো মানে হয় না, সেগুলো খুব সহজ। তাহলে আমাদের নন ট্রিভিয়াল নিয়ে স্টাডি করতে করতে তবে তো আমরা থিওরি ডেভেলপ করবো। তাহলে কনজুগেট সাবগ্রুপ নিয়ে স্টাডি করতে গেলে নন অ্যাবিলিয়ান গ্রুপ নিয়ে স্টাডি করাটা বেশি জরুরি, কারণ সেটা নন ট্রিভিয়াল। বুঝতে পেরেছো? তো এখানে যে সমস্ত প্রবলেমগুলো আমরা করবো বেশিরভাগটাই কিন্তু হবে নন অ্যাবিলিয়ান। বোঝা গেল? তো এইটা তোমরা প্রুফ করবে যে প্রুফ দ্যাট AH A ইনভার্স ইজ এ সাবগ্রুপ অফ জি। বুঝতে পারলে? এটা প্রুফ করবে। ঠিক আছে? এটা হোমওয়ার্ক। সাবগ্রুপ প্রুফ করা কম বেশি সবাই জানো তোমরা। কি প্রুফ করতে হয়? সাবগ্রুপ প্রুফ করতে গেলে এ একটা এলিমেন্ট আর একটা এলিমেন্ট বি, দেখাতে হয় কি এ ইন্টু বি ইনভার্স বিলংস টু এইচ। বোঝা গেল? এটা দেখাতে হয়। সেগুলো আর কম বেশি তোমরা সবাই জানো। মানে সাবগ্রুপ প্রুফ করা এটা তোমরা অলরেডি সেকেন্ড সেমিস্টারে করেছো, তো সেটা আমি আর বলে সময় নষ্ট করছি না। তো এটা একটা সাবগ্রুপ হয়, তো এই সাবগ্রুপটাকে আমরা বলবো কনজুগেট সাবগ্রুপ অফ এইচ। বোঝা গেল? এই সাবগ্রুপটাকে আমরা বলবো কনজুগেট সাবগ্রুপ অফ এইচ। নেক্সট হেডিং করো পি গ্রুপ। নেক্সট হেডিং করো পি গ্রুপ। এই কনজুগেট সাবগ্রুপ বুঝতে পেরেছো? নেক্সট এ হ্যাঁ গ্রুপ। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এ গ্রুপ জি ইজ said to be a p group, said to be a p group where p is a prime if a group G is said to be a p group where p is a prime if order of a equals to p to the power I for some I and for all a belongs to G। এটা মানে কি? মানে p গ্রুপ বলা হবে যদি সেই গ্রুপের সমস্ত এলিমেন্টের অর্ডার ওই পি এর সাম পাওয়ারে আসবে। মানে ধরো যদি এক্সাম্পল বলি, ধরো একটা গ্রুপ জি নিলাম, ঠিক আছে? এই গ্রুপটা ধরো টু গ্রুপ, ঠিক আছে? টু গ্রুপ বললাম মানে কি এই গ্রুপের মধ্যে এটা অর্ডার অফ জি বলেনি, ঠিক আছে? এটা অর্ডার অফ জি বলেনি, যেটা হচ্ছে টু গ্রুপ বলেছি। মানে কি এর মধ্যে সমস্ত এলিমেন্টের অর্ডার টু এর পাওয়ারে আসবে। তার মানে এর মধ্যে কি 3 অর্ডারের এলিমেন্ট থাকতে পারবে না? এর মধ্যে কি 6 অর্ডারের এলিমেন্ট থাকতে পারবে না? কারণ 6 2 এর সাম পাওয়ার হিসেবে লেখা যায় না, ঠিক আছে? কিন্তু এর মধ্যে 4 অর্ডারের এলিমেন্ট হয়তো বা থাকতে পারে, কারণ 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2 আকারে লেখা যায়। এর মধ্যে 8 অর্ডারের এলিমেন্ট হয়তো বা থাকতে পারে, কারণ 2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 6 পাওয়ারে লেখা যায়। বোঝা গেল? ঠিক আছে ব্যাপার, এইটা ভালো করে বুঝতে হবে। তাহলে ওর সাম পাওয়ার হিসেবে তুমি এটাকে লিখতে পারবে। ওকে, তা পি গ্রুপের এক্সাম্পল কি? পি গ্রুপের এক্সাম্পল হচ্ছে Z4, কারণ Z4 কি 0 1 2 3, এটা হচ্ছে Z4। তাহলে জিরোর অর্ডার কত? জিরোর অর্ডার হচ্ছে কত হবে? 1 হবে, কারণ জিরোটা একবার করলেই আইডেন্টিটি চলে আসে। ওয়ানের অর্ডার কত? অর্ডার অফ 1 ইকুয়ালস টু 4। তারপরে অর্ডার অফ 2 ইকুয়ালস টু কত হবে? দুইটা দুবার যোগ করলে আইডেন্টিটি চলে আসে, তাহলে 2 এর অর্ডার হচ্ছে 2। 3 এর অর্ডার কত? অর্ডার অফ 3 কত হবে বলো? 3টাকে কতবার যোগ করলে আইডেন্টিটি এলিমেন্ট আসবে? আর এর মধ্যে এর মধ্যে অপারেশনটা তো অ্যাডিশন অপারেশন আছে, তাই না? এটা কেন লিখছি? 1 এর অর্ডার কেন 4? কারণ 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এটা করলে দেখো 4 আসছে, 4 বার। আর 4 বার মানে হচ্ছে 0 বার। বুঝতে পারলে? তার মানে 4 বার যদি 1কে যোগ করি তবে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি। সেই কারণে 1 এর অর্ডারটা হচ্ছে 4। 2 এর অর্ডারটা 2 কেন বুঝতে পেরেছো? মানে 2 বার প্লাস 2 বার, দুবার করলেই আমরা 0 পেয়ে যাচ্ছি। সেরকম 3 বার প্লাস 3 বার 6 বার, না হবে না, আবার 3 বার তোমার 9 বার হচ্ছে না, প্লাস 3 বার 12 বার মানে 0 বার। তার মানে এটার অর্ডারও ক্রিয়া কত হবে? 4 হবে। ক্লিয়ার? তার মানে এর সব এলিমেন্টের অর্ডার কেমন হবে লেখা আছে? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 2, এটাও 2 টু দি পাওয়ার 2, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1। তার মানে Z4 ইজ এ 2 গ্রুপ। বোঝা গেল নাকি গেল না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, Z4 ইজ এ 2 গ্রুপ। ওকে, চলো নেক্সট।
তাহলে এই গ্রুপের অনেক এক্সাম্পল আছে, আমি এত এক্সাম্পল দিয়ে আর সময় নষ্ট করছি না, আর নোট তো পাঠিয়ে দেবো, নোট দেখে অলরেডি এগুলো বুঝতে পারবে। আমি থিওরিমে ঢুকে যাচ্ছি, হেডিং করো থিওরিম, হেডিং করো থিওরিম। এ ফাইনাইট গ্রুপ জি ইজ এ পি গ্রুপ। এবার বলছি যে এলিমেন্টের অর্ডার যে শুধু ওই পি এর পাওয়ারে হবে এমনটা নয়, ঠিক আছে, এলিমেন্ট ছাড়াও মানে গ্রুপের অর্ডারটাও কিন্তু ওই পি এর পাওয়ারে হবে। তাহলে জি ইজ এ ফাইনাইট গ্রুপ, জি যেটা ফাইনাইট গ্রুপ, জি ইজ এ পি গ্রুপ, পি গ্রুপ if and only order of g equals to p to the power n for some n। বুঝতে পারলে? পি গ্রুপ মানে কিন্তু আমরা অন্যরকমভাবে ডিফাইন করেছিলাম। কি ডিফাইন করেছিলাম? যে জি এর সমস্ত এলিমেন্ট এই পি এর পাওয়ারে লেখা যাবে, তাকে আমরা পি গ্রুপ বলবো। এখানে বলছে যে শুধু জি এর মানে ওরকম পাওয়ারে লেখা গেলে জি এর অর্ডারটাও পি এর পাওয়ারে আসবে, আর জি এর অর্ডারটা যদি পি এর পাওয়ারে আসে তাহলে জিটা পি গ্রুপ হবে, মানে ইফ অ্যান্ড অনলি। তাহলে চলো প্রুভ করা যাক। এই থিওরিমটা ভালো করে বুঝতে হবে, কারণ এটা পি গ্রুপের ডেফিনেশন হচ্ছে এলিমেন্টের উপর বেস করে। এখানে আমরা একটা ইফ অ্যান্ড অনলি কন্ডিশন দিচ্ছি কার উপর বেস করে? সেটা কিন্তু আমরা কন্ডিশনটা দিচ্ছি তোমার গ্রুপের অর্ডারের উপর বেস করে, ঠিক আছে? একটা এলিমেন্ট অর্ডার আর একটা হচ্ছে গ্রুপের অর্ডার। চলো তাহলে ফার্স্ট সাপোজ দ্যাট জি ইজ এ পি গ্রুপ, জি ইজ এ পি গ্রুপ। তাহলে যদি পি গ্রুপ হয় তাহলে কি হবে? যদি অর্ডার অবজেক্ট, এটা হচ্ছে ইন্ডাকশনে তারা প্রুফ করবো, চলো দেখা যাক কি হয়। যদি জি ইজ অর্ডার ইকুয়ালস টু 1 হয় তাহলে কি লেখা যাবে? ইকুয়ালস টু পি টু দি পাওয়ার 0, উই আর ডান। যদি 1 হয় তাহলে পি গ্রুপের আকারে প্রকাশ করা যাচ্ছে। আচ্ছা, তাহলে 1 হলে কিছু করার নেই, তাহলে অর্ডার অফ জিটা গ্রেটার দ্যান 1 ধরতে হবে। লেট অর্ডার অফ জি গ্রেটার দ্যান 1, তো লেট অর জি এর অর্ডার ইকুয়ালস টু পি টু দি p1 টু দি পাওয়ার n1, p2 টু দি পাওয়ার n2 ডট ডট pr টু দি পাওয়ার nr। এরকম করে লিখতে পারি। আরে বাবা, যে কোনো একটা নাম্বারকে আমরা তো ফ্যাক্টরাইজ করতে পারি, ফ্যাক্টরাইজ করে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে এরকম করে লিখতেই পারি, ঠিক আছে? যে কোনো নাম্বারকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমরা এরকম চেহারায় লিখতে পারি, ওকে? এটা তাহলে নাও পিআই ডিভাইড অর্ডার অফ জি, তাহলে পি, বুঝতে পারছো নাকি বুঝতে পারো? এদের মধ্যে প্রত্যেকটা তো প্রাইম, পি1টা প্রাইম, পি2টা প্রাইম, কারণ এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন। অর্ডার অফ জি যা ছিল তাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করেছি, তাহলে প্রত্যেকটা প্রাইম নাম্বারগুলো অর্ডার অফ জিকে ডিভাইড করবে, যেহেতু ফ্যাক্টর ওরা, তাহলে এই প্রত্যেকটা পিআই এর করসপন্ডিং একটা এলিমেন্ট থাকবে। তাহলে দেয়ার এক্সিস্ট এআই বিলংস টু জি সাচ দ্যাট অর্ডার অফ এআই ইকুয়ালস টু পিআই। এটা কোন থিওরিম ধরে বললাম ভাই? কচিস থিওরিম। ক্লিয়ার? মানে কচিস থিওরিম তো এটাই বলছে। কচিস থিওরিম কি বলছে? কোনো একটা প্রাইম নাম্বার যদি গ্রুপের অর্ডারকে ডিভাইড করে তাহলে ওই অর্ডারের একটা এলিমেন্ট এক্সিস্ট করবে। ক্লিয়ার? আবার জি ইজ এ পি গ্রুপ, আবার জি ইজ এ পি গ্রুপ। জি পি গ্রুপ মানে কি? জি এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কি হবে? এই পি এর সাম পাওয়ারে হবে। জিটা তো পি গ্রুপ, তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার এই পি এর সাম পাওয়ারে হবে। তার মানে এই পার্টিকুলার এই এআই এর অর্ডারটা তাহলে কি হওয়া উচিত? অর্ডার অফ এআই ইকুয়ালস টু কি হওয়া উচিত? পি টু দি পাওয়ার সামথিং টিআই ফর্মে হওয়া উচিত, ওকে? পি টু দি পাওয়ার সামথিং টিআই ফর্মেট হওয়া উচিত, যেখানে ফর সাম টিআই বিলংস টু ন্যাচারাল নাম্বারের এন। বোঝা গেল? আচ্ছা, এই টিআইটা কি 0 হতে পারে? একটু ভাবো, টিআইটা 0 হয়ে গেলে কি হবে বল? ইফ টিআই ইকুয়ালস টু 0 দেন পি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর 1 অর্ডার কার হয়? শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1 হয়। তার মানে এআইটা আইডেন্টিটি হয়ে গেল, সেটাই তো একটা কন্ট্রাডিকশন, তাই না? কারণ 1টা তো আবার প্রাইম নয়, তাই না? আমরা কি ধরেছি? অর্ডার অফ এ এটা একটা প্রাইম নাম্বার, তাহলে 1টা তো আবার প্রাইম হতে পারবে না, ঠিক আছে? তাহলে সেটা পসিবল না, সেটা আমি আর লিখছি না, নোটে লেখা আছে কিন্তু, ওকে? নোট পাঠিয়ে দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেক লাইন বুঝে বুঝে এগোবে, ঠিক আছে? তাড়াহুড়ো করার দরকার নেই, সিলেবাস ঠিক টাইমে শেষ হয়ে যাবে, বুঝলে? আমার ইচ্ছা আছে ডিসেম্বরে ধরো 10 কি 15-এর মধ্যে সিলেবাস শেষ করার। এই মাসের মধ্যেই চাইছিলাম, কিন্তু এখন অনেকটাই দেখছি বাকি আছে, ঠিক আছে? আর রিং থিওরি বেশ ভালো অ্যামাউন্টে শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবার রিং থিওরি খুব স্পিডে এগোবে। আচ্ছা, তাহলে এটা লেখা যাবে। স্যার, আমাদের এক্সাম কি ডিসেম্বরের 28 তারিখের দিক থেকে হতে পারে? সেটাই খবর পাচ্ছিলাম, কিন্তু রিসেন্টলি শুনছি তোমাদের এক্সাম জানুয়ারিতে হবে, বুঝলে? জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইক ধরে রাখো, ঠিক আছে? এখনও ঠিকঠাক কনফার্মেশন মানে খবর পাইনি, তবে কলেজের স্যারদের সাথে খুব ভালো যোগাযোগ রাখবে, বুঝলে? তাহলে অনেক খবর পেতে পারো। ওই কলেজের স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, তো স্যাররা বলেছিলেন ওই ডিসেম্বরের লাস্ট ধরে রাখো। ও আচ্ছা, না আমি শুনলাম আমার ডিসেম্বর ছাড়িয়েও চলে যেতে পারে, এরকমই শুনছিলাম, বুঝলে? ডিসেম্বরের লাস্ট ধরে রেখেই প্র্যাকটিস শুরু করো, বুঝলে? এখন থেকে প্র্যাকটিস শুরু করো, যেটুকু হয়েছে আমাদের, যা হয়েছে সেগুলোই প্র্যাকটিস করো। আমাদের তো কিন্তু কম জিনিস হয়নি, প্রচুর জিনিস হয়ে গেছে অলরেডি, ঠিক আছে?
আচ্ছা, আমরা কত ছিলাম জানো? তাহলে আমরা দুটো রাস্তা পেলাম। তাহলে একটা হচ্ছে পিআই ডিভাইড করছিল অর্ডার অফ এআই ইকুয়ালস টু পিআই, আর একটা হচ্ছে পি গ্রুপের কন্ডিশন ধরে এটা পেলাম। ঠিক আছে, পি গ্রুপের কন্ডিশন ধরে এটা পেলাম। অর্ডার অফ এআই মানে কি? অর্ডার অফ এআই মানে তো পিআই ইকুয়ালস টু পি টু দি পাওয়ার টিআই। এটা তাহলে কি জিনিসটা দাঁড়ালো বলো তো? এটা তাহলে এখান থেকে টিআই ইকুয়ালস টু 1 বলা যাবে? একটু ভেবে আমাকে বলো। সব কিন্তু থিওরি তোমার সামনেই রয়েছে। এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, মানে P1 P2 এগুলো সব কিন্তু প্রাইম, PR এরা সবাই প্রাইম। এবং ইন পার্টিকুলার এখানে যে পিটা ধরেছি, এই পিটাও প্রাইম, কারণ পি গ্রুপ। তখন সেখান থেকে এই পিআই এটাও প্রাইম হবে, এটাও প্রাইম। তাহলে কোনো একটা প্রাইম নাম্বারকে অন্য একটা প্রাইম নাম্বারের পাওয়ার হিসেবে লিখছি, এটা লেখা যেতে পারে? ধরো একটা প্রাইম 3কে আমি অন্য কোনো একটা প্রাইম নাম্বারের পাওয়ার হিসেবে লিখতে পারবো? কখনোই পারবো না। যদি অন্য কোনো প্রাইম নাম্বারের পাওয়ার হিসেবে লিখতে হয় তাহলে সেই সেম প্রাইম পাওয়ারে 1 হতে হবে। ক্লিয়ার? দেখি বুঝতে পারো নি? কারণ এটা তো প্রাইম নাম্বার, দুজনেই কিন্তু প্রাইম নাম্বার। ভালো করে ভেবে বল, দেখো বুঝতে পেরেছো নাকি আবার বলবো? পিআইটা হচ্ছে প্রাইম, ঠিক আছে? তাহলে কোনো একটা প্রাইম নাম্বারকে তো ফ্যাক্টরাইজ করা যায় না। প্রাইম নাম্বার মানে কি? পিটা প্রাইম হলে পি এর দুটো ফ্যাক্টর হবে, শুধু হয় 1 হবে নয়তো পি হবে, এই দুটোই ফ্যাক্টর হবে। কারণ পিটা তো একটা ন্যাচারাল নাম্বার, পজিটিভ ন্যাচারাল নাম্বার, তাই না? তাহলে পিটা যদি প্রাইম হয় তাহলে দুটোই ফ্যাক্টর হবে, 1 এবং পি ছাড়া আর কোনো ফ্যাক্টর থাকতে পারবে না। আর এখানে দেখতে পাচ্ছি পি ইজ এ ফ্যাক্টর অফ পিআই, তাহলে পিটা তো 1 হতে পারবে না, কারণ এটা তো প্রাইম নাম্বার। কোনো প্রাইম নাম্বার 1 হতে পারে না। তাহলে যেহেতু, ভালো করে বোঝো, পিআইটা তো প্রাইম নাম্বার, পিআই এর কটা ফ্যাক্টর হতে পারে বলো? দুটো ফ্যাক্টর হতে পারে, হয় 1 নয় পিআই, যে কোনো, যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর হবে। এবার আমি বলছি পি, এখান থেকে কি বলতে পারছি? পিআই ইকুয়ালস টু পি টু দি পাওয়ার টি। আমি যদি লিখি যে 32 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5, এখান থেকে কি বলতে পারি যে 2 ইজ এ ফ্যাক্টর অফ 32, এরকম বলতেই পারি। 2 ইজ এ ফ্যাক্টর অফ 32, এটা বলতে পারি। সিমিলারলি এখানে দেখো, এখানে আমরা বলতে পারি যে এই দিস পি ইজ এ ফ্যাক্টর অফ পিআই, তাহলে এখান থেকে বলতে পারছি পি ইজ এ ফ্যাক্টর অফ পিআই, কিন্তু পিআই এর ফ্যাক্টর কারা হতে পারে? হয় 1 নয়তো পিআই, কিন্তু পি হচ্ছে একটা প্রাইম নাম্বার, তাহলে এ একটা ফ্যাক্টর হচ্ছে, মানে যে হয় 1 হবে নয়তো পিআই এর সাথে সেম হবে। কিন্তু পি ইকুয়ালস টু 1 হতে পারবে না। যদি 1 হয়ে যেত তাহলে পিটা প্রাইম নাম্বার হতো না। তাহলে একমাত্র পসিবিলিটি পিআই ইকুয়ালস টু পি হবে। বোঝা গেল নাকি গেল না? আর পিআই ইকুয়ালস টু পি হয়ে গেলে টিআইটা 1 হয়ে যাবে। কি বুঝেছো নাকি বোঝনি বলো? বুঝেছো? লাস্টের দিকটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। আমি আবার বলছি, দেখো। আচ্ছা, এই যে এতদূর পর্যন্ত লেখা হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে? এতদূর এই লাইন পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এটা হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা অর্ডার অফ এআই ইকুয়ালস টু কি পেয়েছি? পিআই পেয়েছি। অর্ডার অফ এআই ইকুয়ালস টু পিআই পেয়েছি, তার মানে এই অর্ডার অফ এআই এর জায়গায় আমরা পিআই পুট করতে পারি, আর এটা পি টু দি পাওয়ার টিআই। এই লাইনটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি বলো? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। এটা বুঝতে পেরেছো? এবার সিম্পল তুমি আমাকে বলো যে 32 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5 লেখা যায়, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2 ইজ এ ফ্যাক্টর অফ 32, এটা বলতে পারি। হ্যাঁ স্যার, বলা যায়। তাহলে এখান থেকে আমি যদি বলি যে পি ইজ এ ফ্যাক্টর অফ পিআই, এটা বলা যায়? হ্যাঁ স্যার, তাহলে তো বলা যায়। এটা বলা যাবে, কারণ পি এর পাওয়ার করলে আমি এটা পাচ্ছি, এটা বলা যাবে। এবার আমাকে দেখতে হবে যে পিআই এর ফ্যাক্টর হচ্ছে। এবার দেখবো যে পিআই এর ফ্যাক্টরগুলো কারা কারা, তবেই তো আমরা ধরতে পারবো যে পি অ্যাকচুয়ালি কেমন দেখতে। নাকি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। এই পিআই এর ফ্যাক্টরগুলোর মধ্যে পড়ছে। এবার দেখবো পিআই এর ফ্যাক্টরগুলো কারা কারা, তবে আমরা বুঝতে পারবো যে পিটা কেমন দেখতে। তাহলে পিআইগুলো আবার প্রাইম কেন? কারণ ওটা প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে পেয়েছি। এই দেখো এখানে বলেছি এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন, মানে P1 P2 PR এরা সবাই প্রাইম। তার মানে পিআইটা নিজে প্রাইম। আর যে কোনো প্রাইমের ফ্যাক্টর দুটো হয় ও নিজেই হবে আর নয়তো 1 হবে। ঠিক আছে? তার মানে এই পিআই এর দুটোই ফ্যাক্টর আছে, হয় পিআই নিজে নয়তো 1। তার মানে তাহলে পিআই এর যে কোনো একটা ফ্যাক্টর হচ্ছে পি। ঠিক আছে? তাহলে পি হয় পিআই হবে নয়তো 1 হবে। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কারণ পিআই এর তো এরা দুজন ছাড়া আর কেউ ফ্যাক্টর হতে পারে না, আর পি একটা ফ্যাক্টর। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার তাহলে হয় পি ইকুয়ালস টু পিআই হবে নয়তো পি ইকুয়ালস টু 1 হবে। এবার এটা হচ্ছে সবচেয়ে খারাপ কেস, মানে এটা হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ পি ইকুয়ালস টু 1 হয়ে গেলে পিটা আবার প্রাইম হতে পারবে না, কারণ এটা একটা কন্ট্রাডিকশন। তাহলে একমাত্র পসিবিলিটি কি? পি ইকুয়ালস টু পিআই। আর পি ইকুয়ালস টু যদি পিআই হয়, পি ইকুয়ালস টু পিআই, তো সেটা আবার এখানে বসিয়ে দাও। এই পিআই এটা ইকুয়ালস টু পি, তার মানে পি ইকুয়ালস টু কি বেরোলো? পি টু দি পাওয়ার টিআই বেরোলো না? এই দুটো থেকে ভালো করে দেখো। তার মানে কি টিআই যে পাওয়ারটা সেটা 1 হয়ে যাবে না? ক্লিয়ার?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, তার মানে আলটিমেট আমরা কি পেয়ে গেলাম? আলটিমেট আমরা পেয়ে গেলাম যে পিআই ইকুয়ালস টু পি, এটা আমরা পেয়ে গেলাম। এইটা পাওয়াটা বুঝতে পেরেছো? এটা আমরা পেয়ে গেলাম। এবার পিআই ইকুয়ালস টু পি, মানে পিআইটা আমরা আরবিটারি নিয়েছিলাম, ভালো করে দেখো, এটা আরবিটারি, যে কোনো একটা প্রাইম ফ্যাক্টর নিয়ে নিয়েছিলাম। তাহলে জি ইকুয়াল টু কি লিখতে পারবো এবার? জি ইকুয়ালস টু পি টু দি পাওয়ার এন ওয়ান ইন্টু পি টু দি পাওয়ার এন টু ইন্টু ডট ডট পি টু দি পাওয়ার এন আর, এটা লিখতে পারবো। আর এই প্রত্যেকটা পি ওয়ান পি বসবে, পি টু এখানেও পি বসবে, পি থ্রি সেখানেও পি বসবে, পিআই সেখানেও পি বসবে, কারণ প্রত্যেকটা পিআই তো পি এর সাথে সেম হয়ে গেছে, ক্লিয়ার? আর পি আর এর জায়গায়ও পি বসবে, তার মানে প্রত্যেকটা জায়গায় পি বসবে, তার মানে পি টু দি পাওয়ার এন ওয়ান প্লাস এন টু প্লাস ডট ডট প্লাস এন আর। এই গোটা জিনিসটাকে আমি যদি এন বলে ধরে নিই, তাহলে এটা ইকুয়ালস টু পি টু দি পাওয়ার এন হয়ে গেল। তার মানে জি এর অর্ডারকে কেমন করে লেখা যাচ্ছে? ওই পি এর সাম পাওয়ার হিসেবে লেখা যাচ্ছে। তার মানে একটা পার্ট আমাদের প্রুফ হয়ে গেল। আর সেটাই তো বলেছিলাম, যদি পি গ্রুপ হয় তাহলে জি এর অর্ডারকে পি টু দি পাওয়ার এন হিসেবে লেখা যাবে। তাহলে পি গ্রুপ ধরে নিয়ে আমরা সেটাই দেখিয়ে দিলাম যে জি এর অর্ডারকে পি টু দি পাওয়ার এন হিসেবে লেখা যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? কি বুঝতে? আচ্ছা চলো তাহলে এবার কনভার্স পার্ট। কনভার্স পার্টে কি দেখাবো নিজেই বলতে পারবে, বলো কনভার্স পার্টে কি দেখাবো? যদি অর্ডার অফ জিটা এটা হয় তাহলে কি দেখাবো? যে জি ইজ এ পি গ্রুপ, তাই তো? আর জি ইজ এ পি গ্রুপ দেখাতে গেলে কি দেখাতে হবে? জি এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার পি এর পাওয়ারে হবে। আমরা কিন্তু সেটা আমাদের হাতে নেই, মানে জি এর জিটা পি গ্রুপ দেখাতে গেলে জি এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার পি এর পাওয়ারে হতে হবে, সেটা আমাদেরকে দেখাতে হবে। কিন্তু আমাদের দেওয়া আছে জি এর অর্ডারটা পি এর পাওয়ারে। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি দেখাবো? যে জি এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার পি এর পাওয়ারে, ঠিক আছে? সেটা দেখাতে পারলেই পি গ্রুপ হয়ে গেল। তাহলে কনভার্সলি লেট যে অর্ডার অফ জি ইকুয়ালস টু পি টু দি পাওয়ার এন ফর সাম এন। ওকে, এটা আমরা ধরে নিলাম। এবার লেট, এবার কি দেখাবো? এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট নেবো, তার অর্ডারটাও পি এর পাওয়ারে হবে, সেটা আমরা দেখাবো। লেট এ বিলংস টু জি বি আরবিটারি, ঠিক আছে? এবার আমরা ল্যাগ্রাঞ্জেস থিওরেম থেকে কি জানি? ওখান থেকে কি জানি বলো? যে কোনো এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, তার মানে অর্ডার অফ এ ডিভাইড অর্ডার অফ জি। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আর অর্ডার অফ জি ইকুয়ালস টু পি টু দি পাওয়ার এন, তো এখান থেকে ইমপ্লাই করবে অর্ডার অফ এ ডিভাইড পি টু দি পাওয়ার এন। আমি যদি বলি কোনো একটা নাম্বার পি বা প্রাইম নাও হতে পারে, কোনো একটা নাম্বার এম, সেটা টু টু দি পাওয়ার সিক্সকে ডিভাইড করছে, তাহলে এমটা কি হতে পারে? এমটা কি 3 হতে পারবে? কখনোই হতে পারবে না, কারণ এটা একটা প্রাইম নাম্বার, তাই না? তার মানে এমটা কি হতে পারবে? ওই 2 এর সাম কম পাওয়ার হবে, হয় টু টু দি পাওয়ার 5 হলো, হয় টু টু দি পাওয়ার 4 হলো, বা টু টু দি পাওয়ার 6 হলো। বুঝতে পারলে নাকি পারলে না? কোনো একটা প্রাইমের পাওয়ারকে যদি কেউ ডিভাইড করে তাহলে সেটা ওই প্রাইমের পাওয়ারে হবে। তার মানে এখান থেকে ইমপ্লাই করবে অর্ডার অফ এ ইকুয়ালস টু পি টু দি পাওয়ার সাম এম, হোয়ার এম লেস ইকুয়ালস টু এন। ক্লিয়ার নাকি বুঝতে পারো বলো? স্যার এখানটা আরেকবার বলুন। আচ্ছা, এই লাইনটা বুঝতে পেরেছো? এই লাইনটা, হ্যাঁ ওই এমটা লেস ইকুয়াল টু এন হলো কেন ওই জায়গাটা কি? আচ্ছা আমি যদি বলি টু টু দি পাওয়ার 5, এটা মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাই তো? এটা একে কেউ ডিভাইড করছে, ধরো এম একে ডিভাইড করছে, তাহলে এটা তো প্রত্যেকে প্রাইম। প্রাইম মানে কি? এম কোনো একটা প্রাইমকে ডিভাইড করবে। ক্লিয়ার? তার মানে আমার মোদ্দা কথা হচ্ছে যে যদি কোনো একটা প্রাইমের পাওয়ারকে কেউ ডিভাইড করে তাহলে সেটা ওই প্রাইমের পাওয়ার ছাড়া অন্য কিছু হতে পারে না, ঠিক আছে? যেরকম টু টু দি পাওয়ার 5 মানে 32, ঠিক আছে? 32, তাহলে মানে একে যে ডিভাইড করবে সে 2 এর সাম পাওয়ারে হতে হবে, অন্য কেউ হলে ডিভাইড করতে পারবে। কারণ কি? এর যে কটা ফ্যাক্টর আছে তার প্রত্যেকে প্রাইম। যে ডিভাইড করবে সেও তো একটা ফ্যাক্টর, তাই না? সেও একটা ফ্যাক্টর, তার মানে 32 এর ফ্যাক্টর কারা হতে পারে? ভালো করে সেটা বোঝো, মানে যে ডিভাইড করবে তাকেও একটা ফ্যাক্টর হতে হবে। হ্যাঁ, এরকমভাবে বুঝলে তুমি জিনিসটা বুঝতে পারবে। হ্যাঁ, এবার বুঝতে পারছি। দেখো চলো, ধরো সাপোজ এম ডিভাইড করছে টু টু দি পাওয়ার 5কে, ভালো করে বোঝো এবার। টু টু দি পাওয়ার 5, তাই টু টু দি পাওয়ার 5 এর ফ্যাক্টর কারা কারা হতে পারে সেটা আগে বলো। 1 হতে পারে, মানে টু টু দি পাওয়ার 0 হতে পারে, টু টু দি পাওয়ার 1 হতে পারে, টু টু দি পাওয়ার 2 হতে পারে, টু টু দি পাওয়ার 3 হতে পারে, টু টু দি পাওয়ার 4 হতে পারে, টু টু দি পাওয়ার 5 হতে পারে। এরাই একমাত্র ফ্যাক্টর হতে পারবে। অন্য কেউ কি টু টু দি পাওয়ার 5 এর ফ্যাক্টর হতে পারবে নাকি পারবে না বলো? এটা ক্লিয়ার? তার মানে এম একে ডিভাইড করছে মানে কি? এম ইজ এ ফ্যাক্টর অফ টু টু দি পাওয়ার 5, তার মানে এম হচ্ছে এদের মধ্যে কেউ একজন হবে। ক্লিয়ার?
2^6 আবার হতে পারবে না, কারণ সেটার থেকে বড় হয়ে গেছে। কোনো বড় নাম্বার ছোট নাম্বারকে ডিভাইড করতে পারে না, কারণ 2^6 মানে 64 আর 2^5 মানে 32। 64 32কে ডিভাইড করতে কখনোই পারবে না, কারণ বড় নাম্বার ছোট নাম্বারকে ডিভাইড করতে পারবে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে কেন এই লাইনটা হয়েছে এবার বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, চলো। তাহলে এই তো আমাদের প্রুফ হয়ে গেল, যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট নিয়েছিলাম, তার অর্ডারটা দেখিয়ে দিলাম, পি এর পাওয়ারে চলে এসেছে। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো? জি ইজ এ পি গ্রুপ। ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো নেক্সট। আর একটা খুব ভালো থিওরি, মানে যুগান্তকারী থিওরি বলা যায়, সেটা করাচ্ছি এবার। খুব এখানে থিওরিগুলো বেশ ভালো ইন্টারেস্টিং জিনিস, তবে করতে ভালো লাগবে বেশ। জিটা একটা ফাইনাইট পি গ্রুপ, জি ইজ এ ফাইনাইট পি গ্রুপ। পুরোটা লিখলাম না, জি ইজ এ ফাইনাইট পি গ্রুপ, দেন ZA contains more than one element. বুঝতে পারলে? যদি জি একটা ফাইনাইট পি গ্রুপ হয়, তাহলে ZA সেটা মানে কি বলা যায়, কন্টেন্স মোর দ্যান ওয়ান এলিমেন্ট, তার মানে তার মধ্যে একের বেশি এলিমেন্ট থাকবে। মানে যারা সেন্ট্রালাইজারের মধ্যে আছে, সেন্ট্রালাইজার মানে কি, মানে গ্রুপের যে সমস্ত এলিমেন্ট সকলের সাথে কমিউট করে, তারা তো সেন্টারে থাকে, তো সেন্টারে একের বেশি এলিমেন্ট থাকবে। তার মানে জি যদি একটা পি গ্রুপ হয়, তার মানে জেড জি, এই যে সেন্টার, যেটা সেন্টারের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকে, তাই না? তার মানে জেড জি কখনোই এটা হবে না। এর পরের বার থেকে কোনো একটা থিওরিমে যখনই পি গ্রুপ আমরা অ্যাপ্লাই করবো এবং যখন সেন্টারের কাজ হবে, তখন প্রথমেই লিখে দেবো সিন্স জি ইজ এ ফাইনাইট পি গ্রুপ দেয়ারফর জেড জি নট ইকুয়ালস টু আইডেন্টিটি। বুঝতে পারলে? তখন কিন্তু আমি আর এক্সপ্লেন করবো না, বোঝা গেল? কারণ জেড এই থিওরিমটা থেকেই ফলো করবে। কেন? কারণ জেড না, থিওরিমটা আমি গুলিয়ে ফেললাম কেন, কি বললাম বলো তো? জেড এ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেড জি, আচ্ছা ওই জিনিসটাতে পরে আসছি। এইরকম কিছু একটা জিনিস আমরা তখন অ্যাপ্লাই করবো, আমরা একটু পরে আসছি, ঠিক আছে? আগে এই থিওরিমটা প্রুফ করি। এই থিওরিমটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে হ্যাঁ, এখানে জেড এ হবে না, আমি একটু ভুল লিখেছি, তাই তো বলি আমার ভুল হচ্ছে কোথায়। এখানে জেড জি হবে, ঠিক আছে? এটা কারেকশন করে নাও একটু, এটা জেড জি হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার যেটা বলছি একদম কারেক্ট। যদি এবার বলছি যে জিটা যদি ফাইনাইট পি গ্রুপ হয়, তাহলে জেড জি কখনোই আইডেন্টিটির সাথে সেম হবে না। বুঝতে পারলে? কেন? যদি জেড জি ইকুয়ালস টু আইডেন্টিটি হয়ে যেত, তাহলে জেড জি এর মধ্যে একটাই মাত্র এলিমেন্ট থাকতো, ঠিক আছে? একটাই মাত্র এলিমেন্ট থাকতো, তার ফলে এইটা ভায়োলেট করে যেত। কারণ আমরা কি বলছি, ফাইনাইট পি গ্রুপ হলে তার মধ্যে কখনোই একটা এলিমেন্ট থাকতে পারবে না তার সেন্টারে, তার সেন্টারে একের বেশি এলিমেন্ট থাকবে। ক্লিয়ার? এটার মানে কি সেটা একটু অ্যানালিসিস করো। যদি জেড জিটা শুধুমাত্র আইডেন্টিটি হয়, তার মানে এটা প্রমাণ হয় যে জিটা নন অ্যাবেলিয়ান। কারণ এটা নন অ্যাবেলিয়ান গ্রুপের মধ্যে শুধুমাত্র এই জিনিসটা হোল্ড করতে পারে। যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যেত, তাহলে জেড জি ইকুয়ালস টু জি হয়ে যেত। ক্লিয়ার? তার মানে যদি আমরা পি গ্রুপ বলি, তাহলে সেটা একটু একটু করে অ্যাবেলিয়ানের দিকে এগোচ্ছে। মানে কি, এই জিনিসগুলো হয়তো একটু খটোমটো লাগছে। জেড জি ইকুয়ালস টু সবচেয়ে ছোটো হলে আইডেন্টিটি হতে পারবে, আর সবচেয়ে বড় হলে জি হতে পারবে। এই জি হয়ে যাওয়া মানে অ্যাবেলিয়ান হয়ে গেল। বুঝতে পারলে? জেড জিটা সবচেয়ে ছোটো হলে আইডেন্টিটি হতে পারবে, সবচেয়ে বড় হলে জি হতে পারবে, ঠিক আছে? তাহলে অ্যাবেলিয়ান যদি একটা প্রপার্টি বলি, অ্যাবেলিয়ান, আরে জেড জি মানে কি সেটা আগে বলো। জেড জি মানে কি? জেড জির মধ্যে কারা থাকবে? সেই সমস্ত এলিমেন্ট যারা সকলের সাথে কমিউট করবে, এটাই তো জেড জি এর মানে, তাই না? নাকি ভুল বললাম? হ্যাঁ স্যার। তাহলে জেড জি এর মানে হচ্ছে এটা। আইডেন্টিটি মানে শুধু একটা এলিমেন্ট আইডেন্টিটি আছে তার মধ্যে, আর হোল জি মানে পুরোটা। এবার আমি কি বলছি, মানে জেড জি ধরো এখানে কোনো একটা পজিশনে ধরো জেড জি আছে, এখানে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট যারা সকলের সাথে কমিউট করছে। তাহলে এই জেড জিটা যদি হোল জি এর সাথে সেম হয়ে যায়, তাহলে সমস্ত এলিমেন্ট কমিউট করবে, মানে জিটা কমিউটেটিভ হয়ে যাবে, ঠিক আছে? মানে এবার এখান থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে জেড জি কন্টেন্স মোর দ্যান ওয়ান এলিমেন্ট। এবার যখনই পি গ্রুপ বলে দিচ্ছি, তার মানে এটা বলে দিচ্ছি যে আইডেন্টিটি ছাড়াও এমন কিছু এলিমেন্ট থাকবে যারা প্রত্যেকের সাথেই কমিউট করবে। মানে মানে কি বলা যায়, এই জেড জির মধ্যে যারা আছে তারা ধরো ভালো লোক, ঠিক আছে? মানে যারা গ্রুপটাকে কমিউট করতে সাহায্য করে। তাহলে জেড জি এর মধ্যে যত মেম্বার বাড়াবো, মানে জিটা তত কমিউটেটিভ গ্রুপের দিকে এগোবে, এবং অ্যাকচুয়ালি জেড জিটা যখন জি এর সাথে সেম হয়ে যাবে, গোটা গ্রুপটাই তখন কমিউটেটিভ হয়ে যাবে। তার মানে আমরা জেড জি এর মধ্যে যত এলিমেন্ট বাড়াতে পারবো, তত আমরা গ্রুপটা বেশি কমিউটেটিভ হবে। মানে এটা বলাটা অনেকটা মানে খুব খারাপ বলা হলো, কিন্তু জিনিসটা এইরকম, মানে ফ্লেভারটা ধরতে পেরেছো কি? মানে জেড জি এর মধ্যে এলিমেন্ট আমি যত বাড়াতে থাকবো, মানে গ্রুপটা তত বেশি কমিউটেটিভের দিকে এগোবে, এবং আলটিমেট যদি জেড জিটা হোল জি এর সাথে সেম হয়ে যায়, পুরো গ্রুপটাই কমিউটেটিভ হয়ে যাবে। বুঝতে পারলে? ঠিক আছে, চলো এই থিওরিটা এবার প্রুফ করি। থিওরিটা ছোট্ট থিওরি।
চলো থিওরেমটা কি বলছে, এটা প্রুভ করতে গেলে ক্লাস ইকুয়েশন কাজে লাগবে। তো ক্লাস ইকুয়েশন কি ছিল, জি উই হ্যাভ ক্লাস ইকুয়েশন জি ইকুয়ালস টু জেড জেড জি মানে সেন্টার অফ জি প্লাস সামেশান সেই সমস্ত এর উপর রান করবে যারা সেন্টার অফ জিতে নেই, সেন্টার অফ জিতে নেই তাদের মধ্যে জি রেস টু সি এ। বোঝা গেল, এটা ক্লাস ইকুয়েশন ছিল, এটা অলরেডি করানো হয়ে গেছে। হয়ার পাশে অবশ্যই লিখতে হবে, হয়ার দ্য সামেশান রানস ওভার, হয়ার দ্য সামেশান রানস ওভার ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস রিপ্রেজেন্টেটিভস, হয়ার দ্য সামেশান রানস ওভার ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস রিপ্রেজেন্টেটিভস। ওই যে আমরা আগে বললাম যে একটা পার্টিশনে ভেঙে দেবে, সামেশানটা ওই পার্টিশনের প্রত্যেকটা ডিস্টিংক্ট মেম্বারের উপর রান করবে, ওই যার উপর রান করবে তাকে আমরা বলবো ক্লাস রিপ্রেজেন্টেটিভ, মানে মানে রিপ্রেজেন্ট করছে ও একটা এলিমেন্ট, ওই ক্লাসটাকে রিপ্রেজেন্ট করবে, সেই কারণে বলা হয় ক্লাস রিপ্রেজেন্টেটিভস। তাহলে এই সামেশানটা ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস রিপ্রেজেন্টেটিভের উপর কাজ করবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাস ইকুয়েশন গেল। এবার জি ইজ এ পি গ্রুপ, তাহলে জি এর অর্ডারটা পি টু দি পাওয়ার এন হবে, ক্লিয়ার? তাহলে জি ইকুয়ালস টু অর্ডার অফ জি ইকুয়ালস টু পি টু দি পাওয়ার এন, এরকম লিখতে পারবো। ওকে, এবার এ ডাজ নট বিলংস টু জেড জি, এটা মানে কি? এ ডাজ নট বিলংস টু জেড জি, এটার মানে হচ্ছে সেন্টার অফ এ, সেন্ট্রালাইজার অফ এ, এটা বুঝেছো নাকি বোঝনি বলো তো? না বুঝলে ক্লিয়ারলি বলো, এক্ষুনি বুঝিয়ে দেবো, তো না বুঝে হ্যাঁ বলবে না। স্যার এই লাস্ট লাইনটা আর বলুন। এটা যদি জেড জি এর মধ্যে থাকতো, ভালো করে বোঝো, আগে আমাদের সেন্ট্রালাইজার অফ এর ডেফিনেশনটা বুঝতে হবে। সিএ মানে কি? সিএ মানে কি? সিএ মানে গ্রুপের সেই সমস্ত এলিমেন্ট যারা এর সাথে কমিউট করছে, বুঝতে পারলে? সিএ মানে কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। গ্রুপের সেই সমস্ত এলিমেন্ট যারা এর সাথে কমিউট করছে, তাহলে এটা হচ্ছে সিএ। এবার জিনিসটা বোঝো, যদি এ জেড জি এর মধ্যে থেকে যেত তাহলে কি কি সমস্যাটা হতো? যদি এ জেড জি এর মধ্যে থেকে যেত তাহলে জেড জিটা কি? সেন্টার অফ জি। সেন্টার অফ জি এর মধ্যে কারা থাকে? যারা সকলের সাথে কমিউট করে। তার মানে এটা কি হবে? সকলের সাথে কমিউট করবে, ইন পার্টিকুলার জি এর প্রত্যেকটা মেম্বারের সাথেই তারা কমিউট করবে, তাই না? তাহলে তখন সি এটা কি হয়ে যাবে? জি হয়ে যাবে না? নাকি বুঝতে পারো? সি এটা কি? সি এটা হচ্ছে যারা যারা এ এলিমেন্টের সাথে কমিউট করবে তারা সেন্ট্রালাইজার অফ এ এর মধ্যে চলে যাবে। যারা যারা, এটা হচ্ছে একটা পার্টিকুলার এলিমেন্ট এ, যে সমস্ত এলিমেন্ট এর সাথে কমিউট করবে তারা এই এ যে এলিমেন্ট তার সেন্ট্রালাইজারে চলে যাবে। এবার এ যদি আমরা সেন্টার থেকে নিই, তাহলে এ সেন্টার থেকে নেওয়ার অর্থটা কি? সেন্টারে যারা থাকে তারা প্রত্যেকের সাথে কমিউট করে, তাহলে যে সমস্ত এলিমেন্ট আসবে প্রত্যেকেই এর সাথে কমিউট করতে শুরু করবে। তার মানে জি এর যে কোনো এলিমেন্ট নিই না কেন তারা এর সাথে কমিউট করে যাবে, আর এর সাথে যারা কমিউট করবে তারা সেন্ট্রালাইজার অফ এর মধ্যে চলে যাবে। বোঝা গেল? তার মানে ইন পার্টিকুলার এটা যদি সেন্টার থেকে নিই তাহলে সেন্ট্রালাইজার অফ এ কারা কারা ঢুকবে? মানে জি এর প্রত্যেক এলিমেন্টই কমিউট করে যাবে, তার প্রত্যেক এলিমেন্ট সেন্ট্রালাইজারের মধ্যে ঢুকে যাবে। তার মানে জিটা অ্যাকচুয়ালি সেন্ট্রালাইজার অফ এ হয়ে যাবে। বুঝতে পেরেছো? বোঝা গেল? তাহলে এখানে কি বলছি, এটা জেড জি এর মধ্যে থেকে নিচ্ছি না, তার মানে অ্যাকচুয়ালি ইকুয়াল হবে না, তার মানে প্রপার সাবগ্রুপ হবে। বুঝতে পারলে? মাথায় ঢুকেছে নাকি ঢুকেনি? এবার বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে, বুঝতে পেরেছি। তাহলে চলো, যখনই নোট পড়বে বা আমার নোট পড়ছে বলো, বই পড়ছো বলো, ঠিক আছে, এরকম লাইন বাই লাইন ধরে ধরে ক্লিয়ার করবে। বুঝতে পারলে? নিজে নিজে দেখবে বুঝতে পারবে, কনসেপ্ট খুব ইজি, ঠিক আছে, সেগুলো একটু ধরে ধরে বুঝতে হবে। তাহলে এখান থেকে আবার কি বলা যাবে বলো? তাহলে সো সি এ নট মানে জি এর সাথে ইকুয়াল হচ্ছে না, প্রপার সাবগ্রুপ হয়ে গেছে। আর যে কোনো সাবগ্রুপের গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তার মানে সি এ তার অর্ডারটা কি হবে? জি এর অর্ডারকে ডিভাইড করবে, জি এর অর্ডার হচ্ছে পি টু দি পাওয়ার এন। তাহলে এখান থেকে কি বলা যাবে? তাহলে সি এ ইকুয়ালস টু পি টু দি পাওয়ার আই বলা যাবে। আগের ওই কনসেপ্টটা থেকে বলতে পারবো। এবার এখানে ভালো করে জিনিসটা বুঝতে হবে, আই লেস দ্যান ইকুয়ালস টু এন এটা আর বলতে পারবো না। এখানে এখানে কি বলতে পারবো? আই স্ট্রিক্টলি লেস দ্যান এন। কেন? কারণ আই ইকুয়াল টু এন হয়ে গেলে তখন সি এ ইকুয়ালস টু পি টু দি পাওয়ার এন হয়ে যাবে, আই ইকুয়ালস টু দি এন হয়ে যায়। তাহলে সেখান থেকে পি টু দি পাওয়ার এন মানে কি? অ্যাকচুয়ালি জি হয়ে যাবে, কারণ জির অর্ডার পি টু দি পাওয়ার এন, সেটা তো পসিবল না, একটা প্রপার সাবগ্রুপ। তার মানে এইটা হবে। বুঝতে পেরেছো? এবার তার মানে আয়ের রেঞ্জ হচ্ছে ওয়ান থেকে একদম পুরো এনের থেকে স্ট্রিক্টলি ছোটো এইটা। তাহলে এখান থেকে কি বলতে পারবো? তাহলে সি এর অর্ডারটা হচ্ছে পি টু দি পাওয়ার আই, তাহলে জি রেজ টু সি এ তার অর্ডারটা কি হবে? এটা কি অর্ডার অফ জি বাই অর্ডার অফ সি এ, এরকম লিখতে পারি। তাহলে অর্ডার অফ জি মানে কি? পি টু দি পাওয়ার এন, অর্ডার অফ সি এ মানে পি টু দি পাওয়ার আই, এটা মানে কি? পি টু দি পাওয়ার এন মাইনাস আই।
হোয়ার n মাইনাস আই স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো। কেন স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো? কারণ আই স্ট্রিক্টলি লেস দ্যান n, এখান থেকে প্রমাণ হচ্ছে জিরো, এটা n মাইনাস আই। এইটাই আমি এখানে লিখেছি, দেখো বুঝতে পেরেছো? ক্লিয়ার? অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে n মাইনাস আই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। এটা কেন বলো তো? যে কোনো নাম্বার জিরোর থেকে বড় মানে সেটা অনেক থেকে বড় বড় অথবা সমান হতে পারবে। এখানে একটা স্পেশাল প্রপার্টি ইউজ করেছি। কি প্রপার্টি? কারণ এন আই এগুলো সব তো আমাদের পজিটিভ ইন্টিজার। আরে জিরোর থেকে বড় ইন্টিজার কি আছে? একমাত্র 1 আছে তো, তাই না? এবার অনেক থেকে বড় হতে পারবে, মানে 0 আর 1 এর মধ্যে তো কোনো ইন্টিজার থাকতে পারে না। সেই কারণে এটাও বলতে পারো তুমি n মাইনাস আই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে p ডিভাইড করবে p টু দি পাওয়ার n মাইনাস আই কে? কেন? p টু দি পাওয়ার n মাইনাস আই যদি সবচেয়ে ছোট হয় 1 হতে পারবে, তাহলে n মাইনাস আই কি পসিবিলিটি হতে পারবে? 1 2 3 এরকম হয়ে যেতে পারবে। সবচেয়ে ফার্স্ট কেস যদি 1 হয় তাহলে p ডিভাইড p টু দি পাওয়ার 1 এটা হতে পারবে। তারপর যদি 2 হয়, এইটা হিসাব করছি আমি, ঠিক আছে? যদি n মাইনাস আই সবচেয়ে কম যদি 1ও হয় তবুও ডিভাইড করবে, আর তারপরে যদি বড় কেসগুলো হয় তাহলে তো ডিভাইড করবে অবভিয়াসলি, তাই না? তাহলে এটা লিখতে পারবে। হ্যাঁ স্যার। আর এইটা মানে কি? এইটা মানে g রেস টু ca। ওকে, তার মানে প্রত্যেকটা এর জন্য p কাকে ডিভাইড করছে? এদেরকে ডিভাইড করছে। বোঝা গেল? তার মানে এখান থেকে কি আমি বলতে পারি p ডিভাইড করবে সামেশন g রেস টু ca হয়, আর ওই a বিলংস টু z ডাজ নট বিলংস টু zg। আরে বা কোনো একটা এলিমেন্ট ধরো p, সেটা ডিভাইড করছে a কে, p ডিভাইড করছে b কে, p ডিভাইড করছে c কে, তাহলে এখান থেকে বলতে পারবো না যে p ডিভাইড a প্লাস b প্লাস c। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এইটা তাহলে এখান থেকে এইটা বলতে পারবো। এবার জিনিসটা বোঝো। এবার আমরা ক্লাস ইকুয়েশনে ফিরে যাই। ক্লাস ইকুয়েশনটা কোথায় লিখেছিলাম? এইটা। তাহলে আমরা কি দেখলাম? যে একে p ডিভাইড করছে, একে p ডিভাইড করছে, আবার একেও p ডিভাইড করছে। তার মানে একেও p ডিভাইড করবে। কেন বলো তো? কারণ এখান থেকে কি লিখতে পারবো? জেড জি, তার অর্ডারটা কি হবে? অর্ডার অফ জি মাইনাস সামেশন, ওই যে ব্যাপারটা আছে এইটাকে জাস্ট এদিকে সরিয়ে নিয়ে যাবো, তাই তো? তাহলে এইটা লিখতে পারবো। তাহলে পি অর্ডার অফ জি এর অর্ডার তো পি টু দি পাওয়ার এন, তার মানে একে পি ডিভাইড করবে। আবার এক্ষুনি দেখলাম এই সামেশনটাকেও পি ডিভাইড করছে। তাহলে তাদের যদি পি ডিভাইড এ হয়, পি ডিভাইড বি হয়, তাহলে কি বলতে পারবো? পি ডিভাইড এ মাইনাস বি, এটা বলতে পারবো। তাহলে অ্যাকচুয়ালি পি এদের দুজনের বিয়োগফলটাকেও ডিভাইড করবে, মানে পি ডিভাইড করছে কাকে? জেড জিকে ডিভাইড করছে, অর্ডার অফ জেড জিকে। বুঝতে পারলে নাকি পারলে না? স্যার বুঝতে পেরেছি। তাহলে পি যদি অর্ডার অফ জেড জিকে ডিভাইড করে, ধরো সাপোজ বললাম 2 একটা নাম্বারকে ডিভাইড করছে, তাহলে সেই নাম্বারটা 2 এর থেকে ছোট তো হতে পারবে না, তাই না? নাকি বুঝতে পারো না? ভালো করে জিনিসটা বোঝো। ধরো 2 তো 0কে ডিভাইড করে, তাই না? কারণ 0 ইকুয়াল টু 2 ইন্টু সামথিং লেখা যায়। বোঝা গেল? যে কোনো নাম্বার 0কে ডিভাইড করে। তার মানে কোনো একটা নাম্বার পি যদি, সাপোজ আমি এরকম বলছি, কোনো একটা নাম্বার 2 ধরো সাপোজ এনকে ডিভাইড করছে, তার মানে 1 হতে পারে এনটা, 0 হতে পারে, বা কি হতে পারে 2 এর থেকে বড়। কারণ 2 এর থেকে ছোট, মানে সাপোজ আমি আর একটু বড় নাম্বার বলছি, ধরো 9 কি 7কে ডিভাইড করতে পারবে? কখনোই পারবে না, কারণ 7টা 9 এর থেকে ছোট। তা 9 এর থেকে ছোট কাউকে যদি 9 ডিভাইড করতে চায়, তাহলে সেটা একমাত্র 0 হতে পারে। এবার যদি 0 না হয়, তাহলে প্রত্যেকে কি হবে? 9 যাকে যাকে ডিভাইড করবে তারা প্রত্যেকে 9 এর থেকে বড় হবে। বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? তার মানে এটা বুঝতে পারলাম যে কোনো একটা নাম্বার যদি অন্য কাউকে ডিভাইড করতে চায়, তাহলে হয় সেটা 0 হবে, নয়তো সেই নাম্বারটা ওই নাম্বারের থেকে বড় হতে হবে। তাহলে এখানে একটাই কনক্লুশন এলো যে কোনো একটা নাম্বার পি যদি অন্য একটা কাউকে ডিভাইড করতে চায়, তাহলে এনটা কি পসিবিলিটি হতে পারে? হয় এনটা 0 হবে, যদি এনটা পি এর থেকে ছোট হতে চায় তাহলে 0 হবে, আর যদি বাকি পসিবিলিটি কি হতে পারে? সবাই কিন্তু পি এর থেকে বড় হতে হবে, তাই না? কারণ ছোট নাম্বার বড় নাম্বারকে ডিভাইড করে। তাহলে এখান থেকে কি বলতে পারবো? পি অর্ডার অফ জেড জিকে ডিভাইড করছে, তাহলে হয় জেড জিটা 0 হবে, কিন্তু জেড জির অর্ডার তো 0 হতে পারে না, কারণ এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকে, তাই না? তাহলে এর অর্ডার যেহেতু 0 হতে পারছে না, তাহলে বাকি পসিবিলিটি কি? তাহলে সবাই পি এর থেকে বড়, তার মানে জেড জির অর্ডার পি এর থেকে বড়। তার মানে সেন্টারের যে অর্ডার জেড জি, তার অর্ডারটা পি এর থেকে বড়, আর পিটা তো 1 এর থেকে বড়, তাই না? তার মানে জেড জি এর মধ্যে 1-এর বেশি এলিমেন্ট আছে, শুধু 1-এর বেশি নয়, পি সংখ্যক মানে পি এর থেকেও বেশি এলিমেন্ট আছে। বুঝতে পারলে? তাহলে কোনো একটা গ্রুপ যদি 2 গ্রুপ হয়, তার মানে ওই গ্রুপের সেন্টারের মধ্যে 2-এর থেকে বেশি এলিমেন্ট থাকবে, মানে 3 থেকে এলিমেন্ট শুরু হবে ওর মধ্যে। বুঝতে পারলে নাকি বুঝতে পারো না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই থিওরিমটা কিন্তু খুব ভালো থিওরিম, ঠিক আছে? আজকে আরেকটা থিওরিম করাবো, লাস্ট থিওরিম। চলো, আজকে যেটুকু করিয়েছি ভালো বুঝেছো তো? একদম পুরো হ্যাঁ স্যার, বলছি আজকে এটাই লাস্ট থাকবে, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। ও
আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক। নেক্সট এবার যা ক্লাস নেব, এবার সাইলো থিওরেম চ্যাপ্টারটা শেষ করে নিয়ে তারপর রিংয়ে ঢুকবো, ঠিক আছে? এবার পরপর কয়েকটা ক্লাস গ্রুপ থিওরি ক্লাস শুরু করবো, ঠিক আছে? নেক্সট ক্লাস এবার কবে আছে তোমাদের? সোমবার, ঠিক আছে? সোমবার আবার ক্লাস হবে। ওকে, টাটা।